ওয়েলকাম স্টুডেন্টস অফ ক্লাস 9। এখন আমরা ক্লাস 9 এর চ্যাপ্টার 6 তাপ সম্পর্কে আলোচনা করব। তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি। শক্তি মানে কি? কার্য করার সামর্থ্য, অর্থাৎ কার্যটাই অ্যাকচুয়ালি হচ্ছে শক্তি, সেটাই হচ্ছে তাপ। তাহলে কার্যের যা একক মাত্রা সেটাই হবে শক্তি বা তাপের একক মাত্রা। তাহলে তাপের একক বললে আমরা কি বলবো? না, এসআইতে বলবো জুল, আর সিজিএসে বলবো ক্যালোরি, বা আমরা যেটা বলি আর্ক, আর ব্যবহারিক এককটা হচ্ছে ক্যালোরি। তাহলে তাপের এসআই একক জুল, সিজিএস একক আর্ক এবং ব্যবহারিক একক হচ্ছে ক্যালোরি। মাত্রা কি হবে? কার্যের যা মাত্রা, অর্থাৎ mL² (10⁻²), এটা হচ্ছে তাপের মাত্রা। তাহলে তাপ হলো এক প্রকার শক্তি, যেটা গ্রহণ করলে আমরা কি হই? গরম বা উষ্ণ হয়ে উঠি, এবং যেটা বর্জন করলে ঠান্ডা হয়ে যায়। কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? অষ্টম শ্রেণীতে আমরা পড়েছি না, বস্তুটির ভর, তার আপেক্ষিক তাপ এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। আপেক্ষিক তাপ কিসের উপর নির্ভর করে? বস্তুটি কি উপাদানে তৈরি, অর্থাৎ বস্তুর উপাদানের প্রকৃতির উপর এই আপেক্ষিক তাপ জিনিসটা নির্ভর করে। আর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস মানে তাপ গ্রহণ বা বর্জন করলে তার উষ্ণতার কতটা পরিবর্তন হচ্ছে। এখানে শুধু বৃদ্ধি না বলে বৃদ্ধি বা হ্রাস বলবো আমরা। তাহলে Q = mST, ভর ইন্টু আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট S দিয়ে লেখা হয়, ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস স্মল d দিয়ে লেখা হয়। এখান থেকে আমরা আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট S এর সংজ্ঞা দেব এবং একক মাত্রা নির্ণয় করব। তাহলে এর সমান কি পাচ্ছি? দেখো, Q/mt। এখান থেকে আমরা সংজ্ঞা দিতে পারি। ধরো m যদি 1 হয়, t যদি 1 হয়, তাহলে কি বলতে পারি? S = Q। অর্থাৎ কোন বস্তুর একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট বলা হয়। এবার আমরা একক নির্ণয় করব। তাহলে এর সমান কি পেয়েছি? দেখো, Q/mt। তাহলে সিজিএস এ যদি ধরি, তাপের একক ক্যালোরি, ভরের একক গ্রাম, আর তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে আমরা কি লিখবো? ক্যালোরি বাই গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এভাবেও লিখতে পারি ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এসআইতে কি হবে? তাপ জুল, ভর কেজি, আর তাপমাত্রা কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। এই ফর্মেও আমরা লিখতে পারি, এই ফর্মেও আমরা লিখতে পারি। মাত্রা কি হবে? তাহলে তাপের মাত্রা মানে কার্যের মাত্রা বা শক্তির মাত্রা mL² (10⁻²) ডিভাইডেড বাই ভর m আর তাপমাত্রা t। তাপমাত্রাকে আচ্ছা t দিয়ে না লিখে আমরা থিটা দিয়েও লিখতে পারি, এইভাবে। কোন বইতে t, কোন বইতে থিটা দিয়ে উল্লেখ আছে। যদি থিটা দিই তাহলে এটা একটু চেঞ্জ হয়ে যাবে, mm কেটে যাবে L² (t⁻²) θ⁻1, তখন আর কেটা থাকবে না, কে বা থিটা যে কোনো একটা ফর্মে এটা লিখতে। এইভাবে কোথাও টি দিয়ে থাকে, কোথাও আবার থিটা দিয়ে থাকে, এটা থিটা দিয়ে লেখাই ভালো। তাহলে L² (t⁻²) θ⁻1। গৃহীত বা বর্জিত তাপ যে পদ্ধতিতে আমরা নির্ণয় করি সেটাকেই বলা হয় ক্যালোরিমিতি। ক্যালোরিমিতির মূলনীতি কি? ধরি এখানে একটি উষ্ণ বস্তু আর একটি শীতল বস্তু আছে, অর্থাৎ এর তাপমাত্রা বেশি, এর তাপমাত্রা কম। এদেরকে যদি সংস্পর্শে রাখা হয় কি হবে? উষ্ণ বস্তু তাপ বর্জন করবে, শীতল বস্তু সেই তাপ গ্রহণ করবে। এই জন্য তাপের ডিরেকশনটা এইদিকে দেখিয়েছি। ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে এই উষ্ণ বস্তু যতটা তাপ ছাড়বে, শীতল বস্তু সেই ততটাই তাপ গ্রহণ করবে। অর্থাৎ উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত মোট তাপ = শীতলতর বস্তু কর্তৃক গৃহীত মোট তাপ। এই গৃহীত বা বর্জিত মোট তাপ কিসের উপর নির্ভর করে বলেছি? Q
কিউ ইকুয়ালস টু এম এস টি, ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার হ্রাস বা বৃদ্ধি। এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, একটা আমি এক্সাম্পল দেখাচ্ছি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 20 গ্রাম জল, তার সঙ্গে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 40 গ্রাম জল মেশানো হলো, চূড়ান্ত তাপমাত্রা কত হবে? স্পষ্টতই বোঝা যাচ্ছে কি না 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 গ্রাম আছে, তাহলে এটা তাপমাত্রা কম। আরেকটাতে কি আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 40 গ্রাম জল, তাহলে এটা হলো আমার উষ্ণতর বস্তু আর এটা হলো শীতল বস্তু। তাহলে এদেরকে যখন সংযোগ করে দেব, উষ্ণ বস্তু কি করবে? তাপ বর্জন করবে, ঠিক ততটাই তাপ এই শীতল বস্তু গ্রহণ করবে। শীতলে 0 ডিগ্রি, উষ্ণ 10 ডিগ্রি, তাহলে যখন পুরো মিশ্রণটা কমপ্লিট হবে তখন কি হবে? এই 0 এবং 10 এর মাঝামাঝি কোনো একটা তাপমাত্রা হবে, মিশ্রণটি চূড়ান্ত তাপমাত্রা, সেটা আমরা জানি না, সেটা নির্ণয় করব। তাহলে আমরা ধরে নিলাম, ধরি চূড়ান্ত তাপমাত্রা মিশ্রণের হবে T ডিগ্রি সেন্টিগ্রেড। সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে সবগুলো। এই টিটা আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব দেখো, ক্যালোরিমিতির মূলনীতি লাগিয়ে। তাহলে এই শীতল বস্তু কি করবে? তাপ গ্রহণ করবে। শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ কিউ কত হবে? কিউ ইকুয়ালস টু এমএসটি। এম কত দেখো 20 গ্রাম, বসালাম 20। এস কত? সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের মান হচ্ছে 1। সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের মান 1, তাহলে এস এর জায়গায় 1 বসালাম। এবার উষ্ণতা এর কি হবে? বৃদ্ধি পাবে। কতটা বৃদ্ধি পাবে? ছিল 0, হয়েছে কত? টি, তাহলে বৃদ্ধি কত? টি মাইনাস 0 বসালাম, তাহলে এটা হলো 20 টি। এবার আমরা আসছি উষ্ণ বস্তু কতটা তাপ বর্জন করবে, সেটাও এমএসটি। তাহলে এই উষ্ণ বস্তুর এম কত? 40 গ্রাম বসালাম। এস কত? 1, কারণ এটাও জল। টি কত? দেখো এর ছিল 10, হবে কত? টি। এর কমবে তাপমাত্রা, তাহলে কতটা কমবে? 10 মাইনাস টি। এবার ক্যালোরিমিতির মূলনীতি, এটার দ্বারা বর্জিত গৃহীত তাপ সমান এটার দ্বারা বর্জিত তাপ। তাহলে শর্তানুসারে আমরা কি করব? এইটা ইকুয়ালস টু এটা করে দেব। দেখো বসিয়ে দিয়েছি, 20 টি ইকুয়ালস টু 40 ইন্টু 10 মাইনাস টি। তো এটাকে সলভ করব, তাহলে এটা 20 টি ইকুয়ালস টু 400 মাইনাস 40 টি। সলভ করো, 60 টি ইকুয়ালস টু 400, তাহলে টি ইকুয়ালস টু হবে 6.67 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এই মিশ্রণটির চূড়ান্ত তাপমাত্রা হবে 6.67 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো 0 এবং 10 এর মাঝামাঝি একটা তাপমাত্রা আমরা পেয়ে গেলাম। এই ধরনের আরো এক্সাম্পল বইতে আছে, তোমরা বই থেকে এক্সাম্পলগুলো সলভ করবে। তাপ এবং কার্য এই দুটি রাশি হচ্ছে সমতুল্য, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা সম্পর্ক সমানুপাতিক। কার্য ওয়ার্ক বা ওয়ার্ক ডান ডব্লিউ দিয়ে প্রকাশ করি। ধরো আমরা হাতে হাত ঘষছি, কিছুক্ষণ ঘষলে কি দেখতে পাই? তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ আমরা কার্য করছি, সেই কার্যটা তাপে রূপান্তরিত হচ্ছে। যত আমরা বেশি ঘষবো তত বেশি তাপ উৎপন্ন হবে, তাহলে এটা হচ্ছে সমতুল্য। আবার ধরো রান্নার সময় দেখেছো হাঁড়িতে ভাত রান্না হচ্ছে, কিছুক্ষণ পর কি দেখা যায় না হাঁড়ির ঢাকনাটা নাড়াচাড়া করছে। কারণ কি না ওখানে আমরা তাপ দিচ্ছি এবং সেই তাপটা কার্যে রূপান্তরিত হচ্ছে, ফলে কি হয় কিছুক্ষণ পর দেখা যায় পাত্রের ঢাকনাটা নড়াচড়া করছে। এরকম অসংখ্য উদাহরণ আমরা দেখতে পাবো। অর্থাৎ এগুলো থেকে আমরা কি বলতে পারি যে তাপ এবং কার্য হচ্ছে পরস্পরের সমতুল্য, ইকুইভ্যালেন্ট দুটো রাশি। এই দুজনের ইকুইভ্যালেন্ট সম্পর্কিত জুলের সূত্র, বিজ্ঞানী জুল এই সূত্রটা দিয়েছিলেন না, কার্য সমানুপাতিক তাপ, বা উল্টোটাও বলতে পারি তাপ সমানুপাতিক কার্য। তাহলে ডব্লিউ সমান জে ইন্টু কিউ, এটা সমান করলে একটা ধ্রুবক আসে, এটাকে জে দিয়ে নাম দেওয়া হয়েছে। এই যেটাকে কি বলা হয়? যান্ত্রিক তুল্যাঙ্ক, বা বিজ্ঞানী জুলের নাম অনুসারে জুল তুল্যাঙ্ক। যে সমান কি ডব্লিউ বাই কিউ। এখান থেকে আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে এর একক এবং মান নির্ণয় করব, যেগুলো অঙ্ক করতে খুব কাজে লাগবে। এখান থেকে দেখো সংজ্ঞাও দিতে পারি, কিউ যদি 1 হয় তাহলে জে সমান ডব্লিউ। তাহলে কিভাবে সংজ্ঞা দেব? একক তাপ উৎপন্ন করতে সম্পাদিত কার্যকেই আমরা বলছি জুল তুল্যাঙ্ক বা যান্ত্রিক তুল্যাঙ্ক।
এবার একক এবং মান, একক কি হবে দেখো, তাহলে কার্যের একক বাই তাপের একক। তাহলে এসআইতে যদি ধরি, কার্যের একক কি জুল, তাপের একক কি ব্যবহারিক একক তাপের ক্যালোরি, আর মানটা হয় 4.2। এসআইতে যে কত হবে 4.2 জুল পার ক্যালোরি, একদম মুখস্থ রাখবে মানটা। সিজিএস এ কত, সিজিএস এ দেখো এটা থেকেই করতে পারবে। 1 জুল সমান কত, 10 টু দি পাওয়ার 7 আর এটা জাস্ট বসিয়ে দেবে। তাহলে 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7, এটা হয়ে যাবে আর্ক পার ক্যালোরি। এই দুটো মান অঙ্ক করতে খুব কাজে লাগে। উদাহরণে যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করবে, পরীক্ষা আসতে পারে। লিন তাপ বা ল্যাটেন্ট হিট সম্পর্কে এবার আমরা একটু আলোচনা করব। এর আগে পর্যন্ত আমরা কি জেনেছি না, তাপ দিলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়, কিন্তু কিছু কিছু সময় দেখা যায় তাপ দিলেও বস্তুর উষ্ণতা বাড়ে না। কখন তাপ বাড়ে না? যখন বস্তুর অবস্থার পরিবর্তন হয়। একটা উদাহরণ দিয়ে প্রথমে বলি, ধরো বরফ ছিল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ ছিল, একে আমরা তাপ দিচ্ছি। তাপ দিলে কি দেখতে পাবো, এর কিন্তু উষ্ণতা আর বাড়বে না। কি হবে, বরফটা আস্তে আস্তে গলতে 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 জল হবে। তাহলে দেখো এখানে উষ্ণতা বাড়ছে না, উষ্ণতা বাড়ছে না। তাহলে আমরা যে তাপটা দিচ্ছি সেটা কি কাজে লাগছে, সেই তাপটা কি করছে না, এই বস্তুটাকে বরফকে জলে পরিণত করতে কাজে লেগে যাচ্ছে। বরফটা কি কঠিন পদার্থ, জলটা কি তরল পদার্থ। অর্থাৎ আমরা যে তাপটা দিচ্ছি সেটা উষ্ণতার পরিবর্তন করছে না, কি করছে, অবস্থার পরিবর্তন করছে। বস্তুর অবস্থার পরিবর্তন করতে যে তাপ প্রয়োজন সেই তাপকে আমরা একটা স্পেশাল নাম দিয়েছি, সেটাই হচ্ছে ল্যাটেন্ট হিট বা লিন তাপ। অর্থাৎ যে তাপ বস্তুর কোনো রকম উষ্ণতার পরিবর্তন করবে না, শুধুমাত্র বস্তুর অবস্থার পরিবর্তন করবে, সেই তাপকে আমরা বলছি লিন তাপ। অবস্থার পরিবর্তন সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। তাহলে কোনটা লিন তাপ কোনটাকে বলবো সেটা সংজ্ঞা দিতে আমাদের সুবিধা হবে। দেখো আমরা তিনটে অবস্থা জানি, কঠিন, তরল এবং গ্যাসীয় বা বাষ্প। দুটো কিন্তু একই জিনিস নয়, সামান্য পার্থক্য আছে, এটা পরে আলোচনা করব। কঠিন থেকে তরল এই অবস্থার পরিবর্তনটাকে বলা হয় গলন। তরল থেকে গ্যাসীয় এই অবস্থার পরিবর্তনটাকে বলা হয় বাষ্পীভবন। কঠিন থেকে তরল হবে তাপ প্রয়োগে, তরল থেকে বাষ্প হবে তাপ প্রয়োগে। যদি বিপরীত ঘটনা ঘটাই, অর্থাৎ গ্যাস বা বাষ্প থেকে তাপ নিষ্কাশন করে নিলাম, অর্থাৎ তাপ নিয়ে নিলাম, তখন সেটা হয়ে যাবে তরল। এই ঘটনাটাকে বলা হয় ঘনীভবন। এবং তরল থেকে কঠিন এই অবস্থাকে বলা হয় কঠিনীভবন। এটা উদাহরণ দিলে বোঝা যাবে, বরফ, জল আর জলীয় বাষ্প। বরফ কঠিন, একে তাপ দিলে হবে জল, তাহলে এটা হচ্ছে গলন। বরফ বললে জল হয়, আমরা শুনেছি, জানি আমরা। জলকে আবার তাপ দিলাম, কি হবে, গ্যাস বা বাষ্প, এটা হচ্ছে বাষ্পীভবন। আবার বিপরীত প্রক্রিয়া, জলীয় বাষ্পকে থেকে তাপ গ্রহণ করে নাও, তাহলে হবে সেটা আবার জল, এটা হচ্ছে ঘনীভবন। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জল হবে। আবার জল থেকে তাপ নিয়ে নাও, সেটা আবার কি হবে, সেটা হবে কঠিনীভবন। এই হলো আমাদের চারটি অবস্থার পরিবর্তন। কি কি, গলন, বাষ্পীভবন, ঘনীভবন, কঠিনীভবন। তাহলে লিন তাপের যখন সংজ্ঞা দেব, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেব। তাহলে গলনের সময় যে লিন তাপ সেটা গলনের লিন তাপ, বাষ্পীভবনে যে লিন তাপ সেটা বাষ্পীভবনের লিন তাপ, ঘনীভবনেরটা ঘনীভবনের লিন তাপ এবং কঠিনীভবনেরটা হবে কঠিনীভবনের লিন তাপ। এইগুলোর সংজ্ঞা আমরা আলোচনা করব। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে আমরা কি বললাম, উষ্ণতার পরিবর্তন হয় না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়। তাহলে লিন তাপ প্রয়োগ করলে অ্যাকচুয়ালি কি হয়, ধরো কঠিন, কঠিনে কি না অণুগুলো খুব কাছাকাছি থাকে, তরলে কি হয় তার থেকে দূরে সরে যায়। তাহলে তখন যে আমরা তাপটা দিচ্ছি, কি সেই তাপটা কি কাজে লাগছে, এই অণুগুলির মধ্যে দূরত্ব সৃষ্টি করতে বা অণুগুলোকে আলাদা করতে সেই তাপটা ব্যবহৃত হয়ে যাচ্ছে। আবার এটা তরল থেকে গ্যাসীয় হতে একইভাবে ঘটনা ঘটছে।
তাপের ধারণা আমরা আলোচনা করলাম। এবার সংজ্ঞা দেব কিভাবে। উষ্ণতা স্থির রেখে একক ভরের পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকেই বলা হয় লীন তাপ। ধরি এম ভরের বস্তুর অবস্থার পরিবর্তন করতে কিউ তাপ লাগবে, তাহলে একক ভরের অবস্থার পরিবর্তন করতে কত লাগবে, ঐকিক নিয়ম কিউ বাই এম পরিমাণ তাপ লাগবে। আবার আমরা সংজ্ঞা কি দিয়েছি, একক ভরের অবস্থার পরিবর্তন করতে যে তাপ লাগে সেটাই হচ্ছে লীন তাপ বা ল্যাটেন্ট হিট। তাহলে লীন তাপ L ইকুয়ালস টু কি হবে, কিউ বাই এম, বা কিউ সমান পেলাম ml। ভীষণ ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। আমরা এর আগে কি পড়েছি, কিউ ইকুয়ালস টু mst, সেটা কার ক্ষেত্রে, সেটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন করতে প্রয়োজনীয় তাপ, আর এটা হচ্ছে অবস্থার পরিবর্তন করতে প্রয়োজনীয় তাপ। অঙ্ক করার ক্ষেত্রে এটা মাথায় রাখবে, উষ্ণতার পরিবর্তন থাকলে সূত্র বসাবে mst, আর অবস্থার পরিবর্তন থাকলে তখন বসাবে m ইন্টু l। m হচ্ছে ভর আর l হচ্ছে ওই বস্তুটার লীন তাপ। এবার আসছি আমরা লীন তাপের একক আমরা নির্ণয় করব। তাহলে l সমান পেয়েছি কিউ বাই এম। সিজিএস একক কি হবে, সিজিএস এ তাপের একক ক্যালোরি আর ভরের একক গ্রাম, তাহলে একক হবে ক্যালোরি পার গ্রাম। আর এসআই তে তাপের একক জুল, ভরের একক কেজি, তাহলে এসআই তে লীন তাপের একক হবে জুল পার কেজি। এবার আমরা আলাদা আলাদা ভাবে এই চারটে যে অবস্থার পরিবর্তন তাদের লীন তাপের সংজ্ঞা দেব। গলনের লীন তাপ। গলন কি, কঠিন থেকে তরলে অবস্থার পরিবর্তন। তাহলে গলনের লীন তাপের সংজ্ঞা কিভাবে দেব, প্রমাণ চাপে একক ভরের কোনো কঠিন পদার্থকে তার গলনাঙ্ক উষ্ণতা স্থির রেখে, গলনাঙ্ক উষ্ণতা মানে যে উষ্ণতায় এই কঠিনটা গলে তরলে পরিণত হতে শুরু করে, উষ্ণতা স্থির রেখে সম্পূর্ণ তরলে পরিণত করতে যে তাপ প্রয়োগ করতে হয় তাকে গলনের লীন তাপ বলে। তাহলে কি কি উল্লেখ করতে হবে, একক ভরের এবং তাকে গলনাঙ্ক উষ্ণতায় স্থির রাখতে হবে, দিয়ে যে তাপটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। উদাহরণ দিয়ে বলি, বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। এটা থেকে প্রশ্ন আসে যে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, তাহলে কি কি উল্লেখ করতে হবে না, গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে ব্যাখ্যা। এবার উল্টোটা এখানেই বলে দিই, তোমরা বই থেকে মুখস্থ করে নেবে। যদি তোমাকে বলে কঠিনীভবনের লীন তাপের সংজ্ঞা দাও, দেখো জাস্ট বিপরীত প্রক্রিয়া, এটা ছিল কঠিন থেকে তরল, সেটা হবে তরল থেকে কঠিন। তাহলে এখানে লিখবো কঠিনীভবনের লীন তাপ, তখন সংজ্ঞা কি দেব, প্রমাণ চাপে একক ভরের কোনো, এটা হবে তরল পদার্থকে তার, এটা হচ্ছে হয়ে যাবে তখন হিমাঙ্ক, হিমাঙ্ক উষ্ণতায় স্থির রেখে সম্পূর্ণ কঠিনে পরিণত করতে যে তাপ, তখন সেটা হয়ে যাবে নিষ্কাশন করতে হয়, সেটাই হচ্ছে কঠিনীভবনের লীন তাপ। মানে পুরোটা উল্টে যাবে, কঠিনের জায়গায় তরল, তরলের জায়গায় কঠিন, আর যেটা হচ্ছে গলনাঙ্ক হয়ে যাবে হিমাঙ্ক। এই মানটাও তখন একই, যে জলের হিমাঙ্ক 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, তখন কি বলবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফে পরিণত করতে 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হয়। গলনের ক্ষেত্রে আমরা তাপমাত্রা সময় লেখচিত্রটা অঙ্কন করছি, কিভাবে দেখো। এইটা বোঝানোর আগে আমি একটা উদাহরণ দেখাচ্ছি। ধরো আমি একটা বরফ নিয়েছি, কঠিন পদার্থ, যার তাপমাত্রা হচ্ছে -8 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমি তাপ দিতে আছি, কি হবে, এর উষ্ণতা বাড়বে, বাড়তে বাড়তে হয়ে গেল 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পুরো বরফটা আমি পেয়ে গেছি। তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত কি হচ্ছে, তাপমাত্রা বাড়ছে। এরপর আমি আবার তাপ দিচ্ছি, কি হবে, আস্তে আস্তে করে বরফটা কিন্তু এবার গলতে শুরু করবে, আর তাপমাত্রা বাড়বে না, কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফে তাপ দিলে তার অবস্থার পরিবর্তন শুরু হয়ে যাবে। তাহলে আস্তে আস্তে তাপ দিলে এটা একটু একটু করে জল হতে থাকবে। তাহলে তখন কি থাকবে, কিছুটা বরফ কিছুটা জল, অর্থাৎ কঠিন এবং তরল দুটো অবস্থায় এখানে আমরা দেখতে পাবো। এরপর আরো আমি তাপ দিচ্ছি, তাপ দিতে দিতে কি হবে, একসময় পুরো বরফটা গলে জল হয়ে যাবে।
তখন কি শুধু আমরা জলটা পাবো, অর্থাৎ শুধু তরল অবস্থা। এরপরে আরো তাপ বাড়াচ্ছি, তাপ দিচ্ছি, তাহলে কি হবে, এবার জলের উষ্ণতা 1 ডিগ্রি 2 ডিগ্রি করে এবার বাড়তে থাকবে। এটাই আমরা এবার লেখচিত্রে দেখাবো। দেখো এক্স অক্ষ বরাবর আমরা দিয়েছি সময়। সময় মানে সময়ের সঙ্গে সঙ্গে তাপ বাড়তে থাকছে, সময় বাড়ছে মানে তাপ বাড়ছে, তার সঙ্গে তাপমাত্রা কিভাবে পরিবর্তিত হচ্ছে বা অবস্থাগুলো কিরকম হচ্ছে। তাহলে প্রথমটা দেখো, এই যে এখান থেকে শুরু করেছি, এ থেকে বি, কি দেখতে পাচ্ছি, সময়ের সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে। তাহলে এটা কোন অবস্থাটা, এই যে -8 বরফটাকে তাপ দিয়ে বাড়িয়ে আমরা 0 ডিগ্রি করলাম। তাহলে এখানে কি হলো, শুধু কঠিন অর্থাৎ শুধু বরফটা ছিল, তার তাপমাত্রা বেড়েছে। দেখো এদিকে তাপমাত্রা প্লট করেছি ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে প্রথমে তাপ দিতে তার তাপমাত্রা বেড়েছে। এরপরে বি থেকে সি তে কি হচ্ছে, দেখো আবার তাপ দিচ্ছি, তখন কি হচ্ছে, ওই বরফটা আস্তে আস্তে গলতে থাকছে। এবং কতক্ষণ এই তাপমাত্রাটা ঠিক থাকবে, যতক্ষণ না পর্যন্ত পুরো বরফটা গলে তরলে পরিণত হয়। তাহলে এই বি থেকে সি পর্যন্ত এই অবস্থাটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি না, এখানে তাপমাত্রা স্থির, বরফের ক্ষেত্রে যেটা হচ্ছে 0 ডিগ্রি, মানে তার হচ্ছে এটা হচ্ছে তার গলনাঙ্ক, এই তাপমাত্রাটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপর এই পার্টটা হচ্ছে তার গলনাঙ্ক। এই তাপমাত্রাটা স্থির থাকবে এবং কঠিন প্লাস তরল দুটো একসঙ্গে অবস্থান করবে, যেটা আমরা দেখিয়েছি যে বরফ এবং জল দুটো একসঙ্গে আছে কতক্ষণ, যতক্ষণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা বজায় থাকবে, এইটা। আর সি থেকে ডি কি দেখতে পাচ্ছি না, পুরো বরফটা জল হয়ে যাওয়ার পরে যদি আমরা তাপমাত্রা মানে আরো তাপ দিই, তখন কি হবে না, ওই তরলের উষ্ণতা বাড়তে থাকবে। এটা হচ্ছে এই পোরশনটা। তাহলে তিনটে পোরশন এখানে দেখতে পাচ্ছি, এ থেকে বি শুধু কঠিন, বি থেকে সি কঠিন প্লাস তরল, আর সি থেকে ডি কি দেখতে পাচ্ছি না, শুধু তরল। এটা হচ্ছে তাপমাত্রা বাড়বে, এই পোরশনটা তাপমাত্রা একই থাকবে, এটা হচ্ছে গলনাঙ্ক, এখানে তাপমাত্রা আবার বাড়তে থাকবে। কঠিনীভবনের তাপমাত্রা সময় লেখচিত্রটা জাস্ট এর বিপরীত হবে, এটা গলনের, এটা কঠিনীভবন। দেখো তরল থেকে কঠিন করছি, তাহলে প্রথমে তাপমাত্রা কমবে, তারপরে কি হবে, কিছুটা তরল কঠিন হবে, দুটো একসঙ্গে থাকবে, তারপরে হয়ে যাবে কঠিন, জাস্ট বিপরীতটা। এবার হচ্ছে এই বাষ্পীভবনের এবং ঘনীভবনের লিঙ্কটা বই থেকে সংজ্ঞাগুলো মুখস্থ করবে। বাষ্পীভবনের ক্ষেত্রে তরল থেকে গ্যাসীয়, আর ঘনীভবনের ক্ষেত্রে গ্যাসীয় থেকে তরল, দিয়ে এই পোর্শনটা কমপ্লিট করবে।